হ্যালো এভরিবডি, সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। চাকরির পরীক্ষার জন্য যাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াতে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছো, তাদের জন্য আমার একটি স্পেশাল যে ইউটিউব চ্যানেল জবেল বিডি। তো সেই জবেল বিডি চ্যানেলে তোমরা যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন কোচিং সেন্টারে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছো, সেই বিভিন্ন জায়গায় না ঘুরে একটি প্ল্যাটফর্মে এক জায়গায় সকল সাবজেক্টের ভিডিও লেসন যে জায়গায় পাবে সেটা হচ্ছে আমার জবেল বিডি চ্যানেল। তো এই চ্যানেলে আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও লেসন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারণ তোমরা চাকরির পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি কমন আসে, যে জায়গা থেকে আসে সেই জায়গাগুলো নিয়ে বা সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি সবসময় আলোচনা করে থাকি। তো আজকেও সেরকম একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি পেয়ে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। দেখো কোন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, এবং এগুলো অবশ্যই তোমরা অবশ্যই এগুলো পড়বে এবং এখান থেকে মাস্ট তুমি পরীক্ষাতে কমন পাবে। চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখব। তো এই সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব, এগুলো বিগত বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতে আসছে। সেখান থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বা যেগুলো পরবর্তী পরীক্ষাগুলোতেও আসার মতো সম্ভাবনা রয়েছে সেই রকম কিছু প্রশ্ন এখানে নিয়েছি। আশা করছি তোমরা যদি এগুলো শিখে রাখো তাহলে অবশ্যই ভবিষ্যতের যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য চাকরি পরীক্ষা এখান থেকে কমন পেতে পারো ইনশাল্লাহ। তো আমি অল্প কিছু প্রশ্ন এখানে আজকে আলোচনা করব। এর আগে আমি সাধারণ জ্ঞানের অসংখ্য প্রশ্ন দিয়েছি এই চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে। আজকে এখানে আমি যে প্রশ্নগুলো দিব সেগুলো আমি মূলত পার্ট পার্ট করে দিচ্ছি। এর আগেও দিয়েছি, এখন দিচ্ছি, এবার ভবিষ্যতে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, তাহলে ভবিষ্যতের লেসনগুলোও পেয়ে যাবে। প্রথমটি হচ্ছে, সরকার স্বীকৃত দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? 45টি। ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে যেমন চাকমা, মারমা, যারা পাহাড়ে বসবাস করছে বা সমতলে অনেক জায়গায় রয়েছে, এদেরকে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে থাকি। কারণ এরা হচ্ছে আমাদের যে মূল যে জনসংখ্যা, বাঙালি জনসংখ্যা, তার চেয়ে কম। এবং এরা কিন্তু বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে ভালোবাসে না। এরা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বা উপজাতি হিসেবেই তারা নিজেদেরকে পরিচয় দিতে বেশি ভালোবাসে এবং এটা নিয়ে তারা আন্দোলনও করে। নাম্বার 2 হচ্ছে ওয়ানগালা। ওয়ানগালা উৎসব কাদের? গারোদের। এই যে গারো, এরা হচ্ছে একটি ক্ষুদ্র যে 45টি নৃগোষ্ঠী রয়েছে তার মধ্যে আরেকটি। তো ওয়ানগালা হচ্ছে তাদেরই একটি অনুষ্ঠান। 3 নম্বর, বাংলাদেশ পাট গবেষণা গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায়? তো বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউটটি হচ্ছে শেরেবাংলা নগর। বাংলাদেশের ঢাকার রাজধানী, যে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর, সেই ঢাকা শহরের শেরেবাংলা নগর রয়েছে আগারগাঁওয়ে, সেখানে এই প্রতিষ্ঠানটি অবস্থিত। পাট গবেষণা, তারা পাট নিয়ে গবেষণা করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের পাট শিল্পটাকেই একেবারে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং পাট নিয়ে যে তারা কি গবেষণা করে, পাটের নতুন নতুন জাত তৈরি করে, কিন্তু বাংলাদেশের পাট শিল্পটা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি। আমাদের প্রতিবেশী অনেক দেশের ষড়যন্ত্রের কারণেই আমাদের দেশের পাট শিল্প ধ্বংস হয়েছে বলে আমরা জানতে পারি। স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয়েছিল 1977 সালে। বঙ্গবন্ধু মরে যাওয়ার 2 বছর পরে কৃষি শুমারি হয়েছিল। 5 নম্বরে, দেশের মাটি নয় মাটি চাই, মানুষ নয়, এই উক্তিটি করেছিলেন ইয়াহিয়া খান। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গণহত্যা চালানোর নির্দেশ দিয়ে বলেছিলেন যে পূর্ব পাকিস্তানের আমি মানুষ চাই না, মানুষগুলো চাই না, মাটি চাই, মানুষ একটাও রাখার দরকার নেই, সব শেষ করে দাও, আমি ওই দেশের মাটিটা চাই। তো আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন এবং তারা মাটি এবং মানুষ কোনোটাই পায়নি। আজও বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণাই করে। 6 নম্বরে, মুক্তিযুদ্ধে একমাত্র ব্যতিক্রমী সেক্টর হচ্ছে 10 নং সেক্টর। কারণ 10 নং সেক্টর ছিল নৌবাহিনীর অধীনে। এখানে কোনো সামরিক বাহিনী বা বিমান বাহিনী কেউ ছিল না, এখানে সম্পূর্ণটাই ছিল নৌবাহিনীর অধীনে এবং এরা সমুদ্রে উম, যুদ্ধ করা এবং শত্রু পক্ষকে মোকাবিলা করাটাই ছিল তাদের উদ্দেশ্য।
বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। মাত্র বাংলাদেশের একমাত্র মাছ নিয়ে গবেষণা করে। একটু আগে আমরা দেখেছিলাম পাট নিয়ে গবেষণা করে, আর যারা মাছ নিয়ে গবেষণা করে সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ময়মনসিংহে, অনেক দূরে। এটা আসলে এত দূরে না দিয়ে কাছাকাছি দেওয়া উচিত ছিল। ময়মনসিংহে মাছ গবেষণা ইনস্টিটিউট আছে বলেই ময়মনসিংহ থেকে মাছ চাষ অনেক বেশি হয়। পাঙ্গাস মাছ বললেই বলে ময়মনসিংহের পাঙ্গাস, ময়মনসিংহ পাঙ্গাস। আহ, তো এছাড়া আরো অনেক মাছ রয়েছে যেগুলো আসলে ময়মনসিংহ থেকেই আসে। আমার মনে হয় ময়মনসিংহে আহ মাছ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বলেই তারা এত মাছে বিখ্যাত। যদিও চাষের মাছ, সামুদ্রিক মাছ, নদীর মাছ নয়। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি সেটাও ময়মনসিংহে, শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশ প্রথম ন্যাম সম্মেলন। ন্যাম কি সংগঠন? ন্যাম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, উন্নয়নশীল দেশগুলো গড়ে তুলেছে এটি। 121টি দেশ রয়েছে এর সদস্য। তো এগুলো তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে এগুলো, এই যে আমি এখানে যেমন দেখিয়েছি, গুগলে তুমি যদি ন্যাম লিখে সার্চ দাও তাহলে এরকম এসে যাবে। তো সেখানে দেখতে পারবে যে ন্যামের পূর্ণরূপ কি, নন অ্যালাইন মুভমেন্ট, a from of 121 countries that are not formally aligned with or against any major or bloc। কারো বিরুদ্ধে নয়, তারা চুপচাপ থাকেন আর কি। জাতিসংঘের পর এটা একটি অন্যতম বড় একটি সংগঠন। The movement originated in the aftermath of Korean War as an effort by some countries to counterbalance the rapid bipolarization of the world during the Cold War। এই জন্য গড়ে তোলা হয়েছে। কেন গড়ে তোলা হয়েছে সব ইতিহাস এখানে রয়েছে, ইংলিশে লেখা। অরিজিনস অ্যান্ড দ্য কোল্ড ওয়ার, এগুলো তোমরা পড়তে পারো, পড়লে অনেক তথ্য জানতে পারবে এবং জানাটাই হচ্ছে আসল। তো এখন এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই তথ্যগুলো যদি আমরা এভাবে করে পড়াশোনা করি তাতে আমরা তথ্যে আরো সমৃদ্ধ হব। এবার 10 নম্বর, 1969 সালের গণঅভ্যুত্থান দিবস কবে? 24 জানুয়ারি। 24 জানুয়ারি হচ্ছে গণঅভ্যুত্থান দিবস। 1969 সালে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটি হচ্ছে 24 জানুয়ারি। আর 2024 সালে আবার আরেকবার গণঅভ্যুত্থান হয়েছে, সেটা হচ্ছে 2024 সালের 5 আগস্ট। 11 নম্বর, ভঙ্গ করেন কে? বঙ্গ মানে পূর্ব মানে পশ্চিমবঙ্গ বা আমাদের যে বাংলাদেশ এবং কলকাতা, এই বাংলাদেশ এবং কলকাতা একত্রে ছিল, সেটাকে ভঙ্গ করেছে মানে ভেঙে দিয়েছেন লর্ড কার্জন। তিনি এটাকে ভেঙে দিয়েছেন, যার ফলে আজকে আমরা দুই অঞ্চলে বসবাস করছি। আজকে কলকাতার মানুষকে যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে তাদের বাংলা ভাষাটাকে ধরে রাখার জন্য। কেন্দ্রীয় সরকার আহ, উর্দুটাকেই বেশি প্রাধান্য দিয়েছে এবং উর্দুটাকেই তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর কলকাতার মমতা ব্যানার্জি সহ অন্যান্য যারা রয়েছেন তারা আন্দোলন করছেন যে বাংলা ভাষাটাকেই বেশি প্রাধান্য দেওয়া হোক। তো সেদিন যদি এই বঙ্গটাকে ভঙ্গ করা না হতো তাহলে আজকে আমরা এই ধরনের সংগ্রাম করতে হতো না, আমরা সবাই একত্রে বাংলা ভাষাভাষী মানুষ একত্রে থাকতে পারতাম। 12 নম্বর, বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে? পরমাণু অস্ত্র কিন্তু বিশ্বকে ধ্বংসকারী একটি অস্ত্র। যে যুদ্ধে এটি ব্যবহৃত হবে সেই যুদ্ধে পৃথিবী একেবারেই প্রলয় হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ এখন পৃথিবীর এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অনেক পরাশক্তির কাছে এই অস্ত্র রয়েছে। তো বাংলাদেশ স্বাক্ষর করেছিল 2017 সালে 20 সেপ্টেম্বর। বাংলাদেশের কাছে কখনোই এই পরমাণু অস্ত্র নেই বা তারা কখনো অর্জন করবেও না। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? এটা হচ্ছে দেব রাজবংশের কীর্তি। 14 নম্বর, কোন উৎস থেকে বাংলাদেশ সরকার বেশি রাজস্ব আয় করে? ভ্যাট, যেটা আমরা বলে থাকি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা কর। সরকার যে কর আরোপ করে মানুষের উপরে, সেটাই হচ্ছে সরকারের আয়ের প্রধান উৎস। মূল্য সংযোজন কর এটাকে বলা হয় বাংলায়, আর ইংরেজিতে বলা হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট সংক্ষেপে। ইমপিচমেন্ট মানে হচ্ছে অভিশংসন, মানে কাউকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। তো ইমপিচমেন্ট দ্বারা সাধারণত রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
ফ্যাসিজম, ফ্যাসিজমের প্রবর্তক হচ্ছেন মুসোলিনি। মুসোলিনি এই ফ্যাসিজম শব্দটি আবিষ্কার করেন, বা ফ্যাসিজম নীতি বা প্রথা বা এই তত্ত্বটি, এই সূত্রটি তিনি প্রবর্তন করেন। ফিলিস্তিনি সমস্যা, বাংলাদেশ হচ্ছে ফিলিস্তিনের পক্ষে। 18 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর, যেটাকে পেন্টাগন বলা হয়, সেটা ভার্জিনিয়া রাষ্ট্রে, তাদের তাদের অনেকগুলো প্রদেশ রয়েছে, সেই ভার্জিনিয়া প্রদেশে অবস্থিত। মুর জাতি কোন ধর্মাবলম্বী? মুর জাতি সাধারণত নিউজিল্যান্ডে বসবাস করে একটি জাতি, যারা ইসলাম ধর্মের অনুসারী। মুর জাতি। হিউম্যান রাইট ওয়াচ বাংলাদেশের শাখা রয়েছে কোন দেশ ভিত্তিক সংগঠন? যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন হিউম্যান রাইট ওয়াচ। এরা মানুষের অধিকার নিয়ে কথা বলে। জানি না কতটুকু অধিকার নিয়ে তারা কথা বলছে, যেখানে ফিলিস্তিনে প্রতিনিয়ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, শিশুদেরকে খাবার না দিয়ে অনাহারী রেখে তারপরে একেবারে পানি না দিয়ে মেরে ফেলা হচ্ছে। এবং সেই যারা মেরে ফেলছে, যে জায়নবাদী, পৃথিবীর সকল মানুষের শত্রু, সেই শত্রুদেরকে তারা যুক্তরাষ্ট্র সাপোর্ট দিয়ে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র পৃথিবীর একমাত্র একটি দেশ যাদের সমর্থনে, যাদের একেবারে সম্পূর্ণ সমর্থনে আহ, এই দেশটি ফিলিস্তিনের মানুষগুলোকে হত্যা করে যাচ্ছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে এই যুক্তরাষ্ট্র। তারা কোন ধরনের হিউম্যান রাইট ওয়াচ করেন পৃথিবীতে, এটা আল্লাহই জানেন। 21 নম্বরে, অ্যাপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিঙ্গাপুর। অ্যাপেক, অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম এনার্জি কর্পোরেশন, এই এর সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুর। আকিয়াব ও আকাবা সমুদ্রবন্দর। আকিয়াব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের বন্দর, আর আকাবা হচ্ছে জর্ডান। জর্ডান মিডল ইস্টের একটি দেশ, যারা ফিলিস্তিনের প্রতিবেশী, তাদের একটি সমুদ্র বন্দর। মুসলিম এতগুলো কান্ট্রি শক্তিশালী রয়েছে, কিন্তু তারা তাদের চোখের সামনে মুসলমানদেরকে এরকম প্রতিনিয়ত ছোট্ট একটি দেশ ইসরায়েল মেরে যাচ্ছে, শেষ করে দিচ্ছে, কিন্তু মুসলিমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিয়ামতের দিনে এই সকল মুসলিম দেশগুলোর নেতাদেরকে অবশ্যই আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, এবং তাদের কাছ থেকে কৈফিয়ত নেবেন যে কেন তোমরা সেদিন নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকে তোমরা রক্ষা করতে পারোনি। 23 নম্বর হচ্ছে, কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন? যুক্তরাজ্য। বাস্তিল দুর্গের পতন ঘটেছিল 1789 সালের 14 জুলাই। ইতিহাসের জনককে? হেরোডোটাস। হেরোডোটাস হলেন ইতিহাস শাস্ত্রের জনক। তারপরে 26 নম্বর, ধলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে আমাদের বুড়িগঙ্গা। দূষিত বুড়িগঙ্গা, যে বুড়িগঙ্গার পানিতে মানুষের ঘুম ভেঙে যায় শীতকালে। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। জাফনা দ্বীপ শ্রীলঙ্কা অবস্থিত। 28 নম্বর, সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? জাপানের ফুজিয়ামা। সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ? জাপানের ফুজিয়ামা। 29, জনসংখ্যা বৃদ্ধির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের আহ ভূমিকম্পের যে কারণ, বাংলাদেশে যে ভূমিকম্প হচ্ছে বা হয় মাঝে মাঝে, এর কারণ হচ্ছে আমাদের গঠনগত কারণ। কারণ আমরা গঠনগত দিক থেকে ভূমিকম্পের যে অ্যাক্টিভ যে জোন বা সক্রিয় জোন, সেখানে আমরা রয়েছি। সেই জন্য আমাদের দেশে বারবার ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। না জানি আল্লাহ কখন বড় ধরনের ভূমিকম্প দিয়ে দেন। আমরা চাই আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমাদের দেশের মানুষকে রক্ষা করুক ধরনের হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ থেকে। কারণ ভূমিকম্প হচ্ছে এমন একটি দুর্যোগ, যেটা কোনো বিজ্ঞানী কখনো প্রেডিক্ট করতে পারবেন না যে কালকে ভূমিকম্প হবে। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো হলে বলতে পারেন, কিন্তু ভূমিকম্প একমাত্র আল্লাহই জানেন। সেই জন্য এই ধরনের ক্ষতি থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, সেই জন্য আমরা সকলে দোয়া করবো একে অন্যের জন্য। এবং সকল পৃথিবীতে আল্লাহ যেন কখনোই ভূমিকম্প না দেন কিয়ামতের দিন ছাড়া, সেটা বলবো। যদিও বলা হয়ে থাকে, কোরআন হাদিসে রয়েছে যে কিয়ামতের আগে ছোট ছোট ভূমিকম্প হবে, এবং কিয়ামতের দিন অনেক বড় ধরনের ভূমিকম্প হয়ে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই 30টিই ছিল আমাদের আলোচনার বিষয়। আশা করছি তোমরা এগুলো ভালোভাবে শেষ পর্যন্ত পড়েছো এবং এগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং এগুলো থেকেই ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষাতে তোমরা কমন পাবে, সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।